ঈদ উপলক্ষে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু। বাজার সিন্ডিকেট ভাঙতে পরিকল্পিতভাবে কাজ করছে সরকার। একেবারে আমদানি পর্যায় থেকে শুরু করে রিটেইল সেল পর্যন্ত এই পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসব। ইন্টারনেট চাহিদার সাথে পাল্লা দিয়ে বাড়ছে না ব্যান্ডউইথ, সরবরাহে পিছিয়ে রাষ্ট্রায়ত্ত দুটি সাবমেরিন। 2027 সালের পর বিপর্যয়ের শঙ্কা। 2027-এর মাঝামাঝি কিংবা 2027-এর শেষে বাংলাদেশের ইন্টারনেটের ব্যবহার মিনিমাম 20 টাকা হবে। আকস্মিক প্লাবনে বছরের ফসল হারিয়ে দিশেহারা হাওরের কৃষক। ঋণের চিন্তা আর অনিশ্চয়তায় জীবন, মানবিক সহায়তার আশা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ প্রক্রিয়ায় বাজার নিয়ন্ত্রণ করতে চায় সরকার, যেখানে কারসাজির কোনো সুযোগ থাকবে না। নজরদারি বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পদ্ধতির আওতায় আনা হবে পণ্য সরবরাহ ব্যবস্থা। সকালে ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। টিসিবির ডিলার নিয়োগে স্বচ্ছতা আনতে নীতিমালা করা হচ্ছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। গেল কয়েক বছর ধরে মূল্যস্ফীতি 2 অঙ্কের আশেপাশে। এতে সবচেয়ে বেশি বেকায়দায় নিম্ন আয়ের মানুষ। বেশিরভাগ পণ্যই ক্রয় ক্ষমতার বাইরে। এসব মানুষকে স্বস্তি দিতেই ট্রাক সেলের মাধ্যমে সাশ্রয় মূল্যে পণ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। বিগত সময়ে সারা বছর ট্রাক সেল কার্যক্রম পরিচালনা করা হলেও অন্তর্বর্তী সরকার তা বন্ধ করে দেয়। পরে ঈদকে কেন্দ্র করে সাশ্রয় মূল্যে পণ্য সরবরাহ করা হয়। এখনও অব্যাহত রয়েছে সেই ধারা। বাজারে বাড়তি দামের কারণে বরাবরই এ পণ্যে আগ্রহ বেশি নিম্ন আয়ের মানুষের। স্বল্প মূল্যের পণ্য পেতে সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন অনেকে। দোকানে কিনতে গেলে মনে করেন লাগলো অনেক টাকা একটু বেশি লাগে, তা দেখা যাচ্ছে আমরা কমে পাইতে আসি। বাজারে সয়াবিন তেলের চাহিদা অনেক, তো এই জন্য যদি আমরা এখন সয়াবিন তেল, মসুর ডাল, চিনিটা পাই তাহলে আমরা অনেক উপকৃত হবো। 2 লিটার তেলের দাম আইতেছে 400-450 টাকা, আমরা পাইতেছি 200 টাকার ভিতরে। দোকান থেকে এখানে অর্ধেক দামে পাচ্ছি। দোকানের মধ্যে মালটা ধরেন নিত 800, আর এখানে পাওয়া যায় 400 বা 500 টাকার ভিতরে। আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমরা যে দিতে আছে আমরা তো খাইয়ে বাঁচতে হবে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী। বলেন, এবার পণ্যের পাশাপাশি বাড়ানো হয়েছে উপকারভোগীর সংখ্যাও। বিগত সরকারের দেয়া 1 কোটি কার্ডের মধ্যে 59 লাখই ছিল প্রশ্নবিদ্ধ। সেই বিতর্ক সূত্রে বর্তমানে কার্ডধারী প্রায় 80 লাখ। এ তালিকায় যুক্ত হবে আরও 20 লাখ। বাজারের উপর সরকারের একটা কার্যকর নিয়ন্ত্রণ থাকবে এবং বাজার ম্যানিপুলেশন ফ্রি থাকবে। তার জন্য আমরা কতিপয় পন্থা নিচ্ছি। পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসব, যাতে সরকার পুরো ব্যবস্থাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে সরকারের কাছে। টিসিবির ডিলার নিয়োগে স্বচ্ছতা আনতে নীতিমালা করা হচ্ছে জানিয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, আগামীতে যোগ্যরাই টিসিবির ডিলারশিপ পাবেন। টিসিবির ডিলারশিপ যাতে একটি প্রশ্নহীন প্রক্রিয়ার মাধ্যমে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হতে পারে, সে ব্যাপারেও আমরা নীতিমালা প্রণয়ন করছি এবং এটির কাজও অতি শীঘ্র শুরু হবে। ট্রাক সেলের মাধ্যমে একজন গ্রাহক 130 টাকা দরে 2 লিটার তেল, 80 টাকা কেজি দরে 1 কেজি চিনি এবং 70 টাকা দরে 2 কেজি ডাল পাবেন। এই কার্যক্রম চলবে আগামী 10 দিন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রয়োজনের তুলনায় ব্যান্ডউইথের সরবরাহ কম। আগামী বছরে বাড়বে চাহিদা। সরকারি তৃতীয় সাবমেরিন কেবলের সেবা প্রাপ্তিও বিলম্বিত হচ্ছে। দ্বিতীয়টির ধারণ ক্ষমতা শেষ সীমায় পৌঁছেছে। বেসরকারি খাতের 3টি সাবমেরিন কেবলের মাধ্যমে ব্যান্ডউইথ প্রাপ্তির সুযোগ নিয়েও দেখা দিয়েছে সংশয়। এখনই কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে 2027 সালের পর বিপর্যয়ের শঙ্কা দেখা দিতে পারে। দুর্বল সাবমেরিন কেবলের কারণে ধুঁকছে দেশের ইন্টারনেট অবকাঠামো। চড়া মাশুল গুনছেন ব্যবহারকারীরা। অন্যদিকে বছরে $4 কোটি চলে যাচ্ছে ভারত থেকে ব্যান্ডউইথ আমদানিতে। ব্যান্ডউইথ চাহিদার অর্ধেকটাও পূরণ করতে পারছে না রাষ্ট্রায়ত্ত 2টি সাবমেরিন কেবল। আইএসপিএবির তথ্য বলছে, বর্তমানে রাষ্ট্রায়ত্ত 2টি সাবমেরিন কেবলের সক্ষমতা 7000 জিবিএস এর কিছু বেশি। অথচ আগামী বছর শেষে দেশে ব্যান্ডউইথের চাহিদা বেড়ে দাঁড়াবে 20,000 জিবিএস এ।
10,000 GBps যে ইন্টারনেট ব্যবহার হচ্ছে, আপনি গত 2 বছর আগে বাংলাদেশের ডাটাটা অ্যানালাইসিস করে দেখেন, সেখানে ছিল 5 টেরা। তার মানে সেই প্রেক্ষিতে বলা যেতে পারে 2027-এর মাঝামাঝি কিংবা 2027-এর শেষে বাংলাদেশের ইন্টারনেটের ব্যবহার মিনিমাম 20 টেরা হবে। সরকারি তৃতীয় সাবমেরিন কেবলের সেবা প্রাপ্তি বিলম্বিত হচ্ছে। অন্যদিকে দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউ-5 ইতিমধ্যেই তার ধারণ ক্ষমতার শেষ সীমায় পৌঁছেছে। আর 20 বছরের পুরনো মেয়াদ উত্তীর্ণ প্রথম সাবমেরিন কেবল তার জীবনকালের শেষ সময় অতিবাহিত করছে। এমন পরিস্থিতিতে বেসরকারি খাতের আরও 3টি সাবমেরিন কেবলের মাধ্যমে 50,000 GBps ব্যান্ডউইথ প্রাপ্তির সুযোগ বাংলাদেশের সামনে। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় রহস্যজনক কারণে বন্ধ করে রাখা হয় এর কার্যক্রম। 50 টেরাবাইট যদি অ্যাড হয় বিএসসিসিএল এর সাথে, তো মার্কেটে তো ডেফিনেটলি প্রাইস সাবস্ট্যান্সিয়ালি কমে আসবে এবং মার্কেটের প্রাইসটা কমে আসলে আলটিমেটলি ভোক্তারা বেনিফিটেড হবে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ইলেকশন ম্যানিফেস্টো, যেখানে উনি গ্রামে গঞ্জে প্রত্যেকটা বাসায় বাসাতে ইন্টারনেট পৌঁছে দিতে চায় অ্যাফোর্ডেবল রেটে, এটার জন্য আমাদের মতো কেবল দরকার, আরও কেবল দরকার। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতি মুনাফা নিশ্চিত করতে 50,000 GBps এর ব্যান্ডউইথের সুফল বঞ্চিত হচ্ছে ব্যবহারকারীরা, এমন অভিযোগ ব্রডব্যান্ড সেবাদানকারীদের। বিএসসিসিএল এর কম্পিটিটর না থাকাতে ওনারা ব্যবসায়িক অনেক বেশিভাবে সফল হয়ে গেছেন। সেই জন্যই ওনারা হয়তোবা চিন্তা করছে প্রাইভেট সেক্টরের সাবমেরিন কেবলটা বন্ধ করে দিতে পারলে আমাদের সফলতা আরও বাড়বে। একটা প্রতিষ্ঠানের সফলতা হয়তোবা থাকতে পারে, বাট দেশ যেটা পিছিয়ে যাবে, দেশের ন্যাশনাল সিকিউরিটি যেটা থ্রেটের মুখে পড়বে, এটার দায়ভার সবাইকেই আসলে নিতে হবে। সিঙ্গাপুর হতে বাংলাদেশের দিকে 2000 কিলোমিটার কেবল স্থাপনের কাজ শেষ করেছে বেসরকারি সাবমেরিন কেবল সিস্টেমের লাইসেন্স প্রাপ্ত স্থানীয় 3টি প্রতিষ্ঠান, যার যন্ত্রপাতি সরবরাহ করছে ইউরোপের বিশ্বখ্যাত একটি প্রতিষ্ঠান। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দেশি শিল্প রক্ষার দোহাই দিয়ে আমদানিতে বসানো হয়েছে আকাশচুম্বী শুল্ক, কিন্তু এর সুফল মিলছে না, বরং শুল্ক নীতি আর আমলাতান্ত্রিক জটিলতায় দিশেহারা ব্যবসায়ীরা। সোমবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন বিডার চেয়ারম্যান আশিকুর মাহমুদ বিন হারুন। দেশের অর্থনীতি ও ব্যবসা পরিবেশে এক ভয়াবহ সমন্বয়হীনতা চলছে উল্লেখ করে বলেন, পণ্য সরবরাহ থেকে শুরু করে জ্বালানি খাত কিংবা শুল্ক নীতি কোথাও কোনো সামঞ্জস্য নেই। আমলাতান্ত্রিক জটিলতার কারণে দেশের সৎভাবে ব্যবসায় করার পরিবেশ নষ্ট হচ্ছে, তেমনি মুখ থুবড়ে পড়ছে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা। যতই পরিকল্পনা করা হোক না কেন, এক্সিকিউশন লেভেলে গিয়ে আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যায়। এমন অভিযোগ করে বিডা চেয়ারম্যান বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার যে নীতি গ্রহণ করুক, এনবিআর আর শেষ পর্যন্ত তাদের নিয়ম চাপিয়ে দেয়। হাওরের কৃষকের কাছে বোরো ধান শুধু ফসল নয়, সারা বছরের বেঁচে থাকার অবলম্বন। কিন্তু এবছর হবিগঞ্জে আকস্মিক প্লাবনে তলিয়েছে সেই একমাত্র সম্বল। ঋণ, সুদ আর অনিশ্চয়তার সঙ্গে এখন টিকে থাকার লড়াই হাজারো কৃষকের। সহকর্মী প্রদীপ দাস সাগরের প্রতিবেদন। হাওরের প্রখর রোদে অন্য কৃষক যখন ধান শুকাতে ব্যস্ত, তখন হবিগঞ্জ বানিয়াচংয়ের আতকুড়া গ্রামের বর্গা চাষি রফিক মিয়া তাকিয়ে আছেন পানিতে ডুবে থাকা নিজের ধানের দিকে। 8 বিঘা জমিতে সোনালী স্বপ্ন বুনেছিলেন তিনি, কিন্তু অকাল প্লাবন ঘরে তুলতে দেয়নি 1 বিঘার ধানও। যেটুকু কেটেছেন সেটুকু শুকাতে পারছেন না। তলিয়ে গেছে ধান শুকানোর খলা, সুযোগ মিলছে না পাকা সড়কেও। এই রাত গেছে তো শুকাইতেছে না, পানি চলাইতে রাখছি। মনে করুন রাস্তার মধ্যে মানুষে শুকাইলে পরে আমি শুকাই মার শুকাল রাস্তা দিয়ে খাদ্য লেগে হইব। স্ত্রীর অলংকার বন্ধক রেখে বর্গা নিয়েছিলেন জমি, এনজিও থেকে নিয়েছেন ঋণও। ঘরে ফসল না উঠলেও থেমে নেই কিস্তির চাপ, প্রতিদিনই বাড়ছে দেনা। এখন মাঠ থেকে পচা ধান তুলে কোনো রকমে বেঁচে থাকার পরিকল্পনা তার। বলে দেখেছে এটা তুলমু, তুললে সে এরপরে উগাইমু, রাস্তার মধ্যে উগাইয়া যদি পারি এরপরে গন্ধ করবো চাউলের মধ্যে, এরপরে খাইমু। রফিক মিয়ার সংসারে 8 সদস্য। স্ত্রী সাজনা বেগমের চোখে এখন ভবিষ্যতের শঙ্কা। ঘরের চালের ভান্ডার প্রায় শূন্য। সামনে ঈদ, কিন্তু সন্তানদের নতুন পোশাকের আবদার মেটানোর সামর্থ্য নেই। তাই আগে ভাগেই সন্তানদের বুঝিয়ে বলছেন অভাবের গল্প। ধান ফান কোনো 100 টাকা তুলতে পারছি না, উনা কোনো দিছি না। কুরবানির তো তৌফিক আমরা রইছে না, কেউ যদি দেয় আমরা হাইতাম। একই অবস্থা সুবিদপুর গ্রামের জ্যোৎস্না মণ্ডলের জীবনেও। 2 ছেলেকে হারানোর পর নাতি নাতনিদের নিয়েই তার 8 সদস্যের সংসার। 4 বিঘা জমিতে বর্গা চাষ করেও ঘরে তুলতে পারেননি 1 মুঠো ধান। অন্যের জমিতে শ্রম বিক্রি করেই চলছে জীবন।
2 ছেলে আছে, 2 ছেলে মারা গেছে এবং 4 জায়গা বাকি হচ্ছে। এটার মধ্যে 4 জায়গা কেরো আনতে পারছি না, খাসিও আনতে পারছি না। জেলার হাজারো কৃষকের গল্প এখন এমনই। ধানের পাশাপাশি তলিয়েছে খড়। তাই নিজেদের অনিশ্চিত ভবিষ্যতের পাশাপাশি গবাদি পশু নিয়েও রয়েছে দুশ্চিন্তা। ধান তো হচ্ছই, আমরা নিজে কিভাবে খামো আর গরু কিভাবে ভালমো, একবার তো ভগবান ছাড়া কেউ এটা করতে পারতো না। ফ্যামিলির মাঝে মানুষ আছে তোমার 7 জন, ঋণ ফিন করে জমি করছি কি। চলতি মৌসুমে জেলায় 1,23,444 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এর মধ্যে হাওড় অঞ্চলে আবাদ হয়েছে প্রায় 46,954 হেক্টর জমিতে। কৃষি বিভাগের হিসাব বলছে আকস্মিক প্লাবনে তলিয়ে গেছে প্রায় 11,500 হেক্টর জমির ধান। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় 350 কোটি টাকা। এর মধ্যে প্রায় 23,000 ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হয়েছে। 20 বিঘা জমি থেকে তার 10 বিঘা তলিয়ে গেলে 50% করছি। একজনের যে 5 বিঘা আছে সেই 5 বিঘাই তলিয়ে গেছে, সে আসলে 100% করছে। এইভাবে আমরা হিসাব করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্যাটাগরি হিসেবে আমরা এই ক্যাটাগরিটা নির্ধারণ করব। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় প্রতি মাসে 20 কেজি চালের পাশাপাশি দেয়া হবে নগদ 2,500 থেকে 7,500 টাকা। খুব শিগগিরই মানবিক সহায়তা কার্ডের মাধ্যমে কৃষকদের সহায়তা পৌঁছে দেয়া হবে বলে জানান এই কর্মকর্তা। আশা করতেছি যে আমরা ঈদুল আজহার পূর্বে হয়তো তাদের হাতে এই মে মাসের যে মানবিক সহায়তা সেটা আমরা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। হাওরের পানিতে শুধু ধান নয়, ডুবেছে হাজারো কৃষক পরিবারের 1 বছরের বেঁচে থাকার স্বপ্ন। এখন তাদের একটাই চাওয়া, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে পাথর আমদানিতে নেমেছে ধস। মাত্র 2 বছরের ব্যবধানে এলসি খোলার হার কমেছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের বড় বড় উন্নয়ন প্রকল্প স্থবির হয়ে পড়ায় পাথরের চাহিদাও তলানিতে। এর প্রভাবে কাজ হারিয়েছেন বন্দরের হাজার হাজার শ্রমিক। নতুন সরকারের কার্যকর পদক্ষেপের দিকে তাকিয়ে ব্যবসায়ীরা। একসময়ের কর্মব্যস্ত বুড়িমারি স্থলবন্দর এখন যেন এক নিস্তব্ধ জনপদ, যেখানে ভারত, নেপাল ও ভুটান থেকে প্রতিদিন 700 থেকে 800 ট্রাক পাথর নিয়ে বন্দরে প্রবেশ করত। এখন সেই সংখ্যা নেমে এসেছে 250 থেকে 300-তে। 24-25 অর্থ বছর থেকে আমদানির গতি কমতে থাকে, ধাক্কা লাগে ঋণপত্র খোলাতেও। 22-23 অর্থ বছরে পাথর আমদানি হয়েছিল 24 লাখ টন। 23-24 অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় 29 লাখ টনে। আমদানি কমার সরাসরি প্রভাব পড়েছে সরকারি কোষাগারে। স্থলবন্দরের রাজস্ব আয়ে এখন নিম্নমুখী ধারা। সংশ্লিষ্টরা বলছেন, বড় উন্নয়ন প্রকল্পগুলো থমকে যাওয়ায় কমেছে পাথরের চাহিদা। আমরা প্রধানমন্ত্রীর যে কাজের যে গতি, পাশাপাশি ওনার মন্ত্রী পরিষদের যে গতি, এমপিদের যে গতি, সেটা আমরা আশা রাখি যে অবশ্যই এটা ব্যর্থ হওয়ার কথা না, সফল হবে। পাথর আমদানি কমে যাওয়ায় কাজ হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন বন্দরের কয়েক হাজার শ্রমিক, কাটাচ্ছেন অলস সময়। আমাদের দিন 200 হইতে 150 250 যে দিন যেমন, গাড়ি কম, আমাদের কামাইও কম। এটা দিয়ে আসলে সংসার চালানোর মতো না। পোর্টে কাজ বাড়লে শ্রমিকদের কাজ বাড়বে, শ্রমিকদের কাজ বাড়লে শ্রমিকদের ইনকাম বাড়বে। তারা মানবেতর জীবনযাপন করছে কাজ না থাকার কারণে। আমি এই সরকারের কাছে অনুরোধ করব, দাবি করব, স্থলবন্দরটিকে সচল করে আবার এই শ্রমিকদের কাজের ব্যবস্থা করার জন্য। তবে এই সংকটের মাঝেও আশার আলো দেখছেন কাস্টমস কর্তৃপক্ষ। বলছে, গতি ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুদিকে আমরা নজর দিচ্ছি, যাতে বাংলাদেশ থেকে এক্সপোর্ট হলে সরকারের প্রবৃদ্ধি বাড়বে এবং আমরা ডলার পাবো। সাথে সাথে বাংলাদেশে কিছু যে আইটেমগুলো বাংলাদেশে কম হয় সেটা আমরা ভুটান এবং ইন্ডিয়া থেকে আসবে, সেক্ষেত্রে আমরা যথাযথ পরিবেশ সৃষ্টি করছি এখানে। বুড়িমারির প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই আশা করছেন স্থানীয়রা। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসইতে প্রধান সূচক 15 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,205 পয়েন্ট। অন্যদিকে ডিএসইএসএ 0.65 পয়েন্ট কমে 1,055 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচক 5 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1,995 পয়েন্টে। আজ হাত বদল হয়েছে 714 কোটি 97 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 727 কোটি 45 লাখ টাকার শেয়ার। দাম বেড়েছে 146টি প্রতিষ্ঠানের, কমেছে 189টির। অপরিবর্তিত ছিল 57টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে মুন্নু সিরামিক্স ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির মোট 36 কোটি 42 লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। পরের অবস্থানে আছে ডোমিনেজ ও বিডি থাই ফুড। দর্শক, চলে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরে। প্রধান সূচক সিএসপিআই প্রায় 3 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 14,642 পয়েন্টে। সিএসসি এক্স সূচক বেড়েছে 2 পয়েন্ট এবং সিএসই 30 সূচক কমেছে 38 পয়েন্টে। দর্শক, এই ছিল আমার কাছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ আপডেট। আর এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।